নমস্কার দাদারা, দিদিরা, মায়েরা, বোনেরা। আপনারা হয়তো ভাবছেন আমি কে, তাই না? আমি একজন ভবঘুরে, গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াই। আর আপনাদের মতো লোক পেলে তাদের কথা শুনি, তাদের কথা, এই আপনাদেরই কথা। এই যুগে, এই দেশে, এই সমাজে যা ঘটছে তারই কথা। আসুন আজ আপনাদের একটা ভিতরে কাহিনী শোনা। কথাটার আবার তিন রকম হয়। প্রথমেই ধরুন ভূত বর্তমান সমস্যা। এখানে ভূত কথাটার মানে প্রদীপটা। আবার ধরুন সর্বভূতে দয়া কর, তার মানে সকল জীব। আবার আমরা বলি ভূতের বোঝা, মানে অপ্রয়োজনীয় জিনিসের বোঝা। তাদের মানে কি দাঁড়ালো? ভূত হলো। এছাড়া আরেকটা ভূতের কথা আছে, সেটা হচ্ছে 4 নম্বর ভূত। এটা ঝাউড়া গাছে থাকে, চোখে দেখা যায় না, কিন্তু তারা ভোট পেতে বসে আছে মানুষের ঝাড় মটকাবে বলে। তাহলে মানে দাঁড়ালো এমন এক অপ্রয়োজনীয় জীব যাদের কাজই হলো মানুষের ঝাড় মটকানো। আমাদের এই গল্পের নায়ক ভূতনা। ভূতটা একজন গাড়ির চাল, সে কিন্তু ভূত নয়, বরঞ্চ অন্যান্য ভূতেরা মিলে তার ওর বাইরে বসে আছে। আসুন আমরা অন্যান্য ভূতেদের কাণ্ড কারখানা দিই। আর ঝড় তুলে চলছে, হ্যাঁ? আর কতদিন এভাবে ঢুকতে দেখি তখন আমার কানের কাছে ঢাক 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 করে চলছে। আরে জলসায় যদি না আসে তবে আমি কি করতে পারি? আর কথায় বলে মাঠের চুলে আচার। আজ তোমাকে ছিলেন কত বড় এক ব্যবসায়ী, এখন 4-18 72 ঘা করে ছাড়বে। জাগে জাগে আমার বিশ্বাস এই 11 বিক্রি করে যাচ্ছি। কাজের ঘাট হচ্ছে প্রচুর পড়া, তা দোষ করলে শাস্তি ভোগ করতে হবে না। কত বড় একজন ব্যবসায়ী তার গাড়িটাকে তুমি একেবারে ওভারটেক করে চলে গেলে, পেছন থেকে একবারে এগোতে পর্যন্ত দিলে। অনেক টাকা বলে আমাদের ওভারটেক করে যাবে। আমরা আমাদের দেখাবেন না। আমি একটা খানদানি ঘরের ছেলে, যেভাবে আমার বংশে এরকম ব্যবসায়ী পাওয়া যেতে পারে। আমি দেখো বাবা, সম্মানীর কোনো দাম নেই। ওই খানদানি জানদানি সব ছাইয়ানিতে দিয়ে ছাই হয়ে উড়ে গেছে। এখনকার দিনের আসল কথা হলো খানদানি যোগাযোগ হয় ব্যাংক মানি, ব্যাংক মানি। তোমার ব্যাংক ব্যালেন্সের পেছনে যত সুন্দর লাগবে তোমার কদর তত করে উঠবে। সব সুন্দর কোথায় পৌঁছে দিলে যারা ব্যাংকের টাকার অঙ্কে শূন্য বানাবে তারা বানাবে। আমি সুবিধানি খাই, আমি এতে খুশি। এই 4 মাসে যে তুমি 11 দিন কামাই করলে, সেটা কি তোমার ওই বুদ্ধি বিবেচনা বেকার মানবতা দিয়ে পূরণ করতে পারবে? আর একবার তুমি ওই ব্যবসায়ীর কাছে 5 পর্যন্ত মিলে না। আরে কেন মানুষের মেজাজকে না, আমার মেজাজটা লেগেছিলাম তো সব হবে কি বেড়া কিনা জানি আমার ওভারটেক করে। আমি করছিলাম, আমি একটা খুশি হাসপাতালে যাচ্ছিলাম। বেশি আগে আছে আরে আবার সেই মানবিকতা না আমি তুমি আমার আর আমি ওই আনন্দ মুরগির কাছে আছি, 10 হয়ে গেলে তোমাকে রেখে দিই। হ্যাঁ ঠিকই আছে।
তাহলে ওই কথাই থাকলো, আমি আনন্দ মোহনের কাছে আছি। জজ সাহেব এলে আমাকে ডেকে দিও কিন্তু। জজ সাহেব আর এসেছে। মুখে হাসি ফোটে। হ্যাঁ, নাহলে উকিলের মুখে হাসি ফোটানো অত সহজ নয়। 5,000 80 মিটার আর 100 মিটার একই রকম ওরা পাচ্ছে। পেয়ে গেল পেয়ে গেল পেয়ে গেল আপনার এই ঘাটের উঠে কত নিল? 500 টাকা একটা অব্দি বলেছে। 150 টাকার উকিলকে 500 টাকা দিলে ও ওখানে কি বুঝে? ও ও আপনার কথা বললে ছোটবার কথা সে আবার কিছু কিছু দিতে আবার ও ঠিক ছিল। প্রতিদিন আমায় করে বাড়ির দরকার ঘুরতে বিক্রি। আপনি উকিল নাকি সেই কথা প্রশ্ন করে বলতে? উকিল এবিসি বিসি নাম শুনলে অনেক উকিলের ডায়রিয়া শুরু হয়ে যায়। এবিসি আপনার নাম পুরোটা কি? অবনী ভূষণ চক্রবর্তী। আপনার কেসটা কি? কেসটা তেমন কিছু নয়। লোহার ব্যবসায় জানকে ওভারটেক করেছে ভালো কেন দেখবি না 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 ওসব বললাম এটা তো 5 আইনের কেস। যখন তার একই উত্তর হবে আমি অন্যায় করে কি আমি দোষী? বলবে বললাম আইনের কেস 100 বার স্বীকার করে 100 টাকা পাই। তর্ক করলেই 200 টাকা। এর তর্ক 400, আবার তর্ক 800, ঘুরিয়ে তর্ক 1600 না 250 250 250 এতক্ষণ বকবক করলাম আবার বিল দেবেন না? মুশকিল আপনাকে বলেন দিতে কি হয়েছে? মানুষের বিপদে বললে মানুষ সাহায্য করবে না? দেখবেন তাড়াতাড়ি এই যে করে গেরুয়া দিকে 3 করে একটা নিষ্ঠুর তুমি বিপদে করেছে, ওকে আমাদের সাহায্য করতে হবে। যাতে আপনার মুখে হাসি ফুটবে না, আমি 150 টাকা হাসি। আরে তাহলে ব্যস্ত চত্বরে এসে কেউ বেড়া জীবন এদিকে না কোথায় পাওয়া যায় দেখি। সেদিন ক্লাসের খেলায় যা হলো না সব তোর দোষ। আমার দোষ? হালকা তোর দোষ। তুই কোন আকালে ওই ফোন করলি বলতে তুই পুলিশের বুঝিস বড় বড় বাপ মারছিস? তুই বুঝিস থাকিস তুই ধার ধারে গোবিন্দপুরে আওয়াজ পাড়া গায়ে বাসের সাগর পর্যন্ত দেখেছিস? পিচ কোনোদিন চোখে দেখেছিস? 4 নম্বর ঘরে সকাল থেকে দিনটা মাটি গেল। তাই না? সকালে অফিসে আসার পথে এক ভিখারির পাল্লায় পড়ছিল রে। কি মেজাজ মাইরি, 10 টাকা দিল রিভিউ। আরে ভিখারির কথা তো আর বলিসই না। কেন ওই হাওড়া স্টেশনের ভিখারিটা সেদিন আবার তাকে দেখি আমি ধর্মতলায় গান গিয়ে গিয়ে ভিক্ষা করছে। আচ্ছা আমি বলছিলাম 4 নম্বর ঘরের জজ সাহেব কি আর বললাম তো দোতলা পুলিশের কথা এখানে বস। হ্যাঁ বল কি বলছিস বল। ওদের কথা শুনেছি কি বল? পঞ্চনাথ ভাই বলে চালাতো। হ্যাঁ হ্যাঁ একটা ভাই ছিল যাকে আমি আলু ভাতে বলে ডাকাতাম। হ্যাঁ কি হয়েছে তার? অর্চনার সাথে একদম প্রেমিত বিয়ে করেছে।
দিব্যি পুরোপুরে শরীর নিয়ে অফিস থেকে বাড়ি গেল, তারপর আবার সিকিমে ডাকতেছে। যেমন মেয়ে বল আমাদের একটা খবর পর্যন্ত দিল না। হ্যাঁ, এই অঞ্চলটা শেষ পর্যন্ত একটা বিস্তৃত ভাই বাগিয়ে নিল, কি বল? এবার তুমি একটা মামাতো বোনের সন্ধানে লেগে যাও। এই 4 নম্বর ঘরের এই জজ সাহেব কি আজও আসবেন না? আচ্ছা মশাই, জজ সাহেব আসবেন কি আসবেন না আমরা কি করে জানবো? এই আপনাদের মতো পাবলিকের কারণে মন দিয়ে কাজ করা চলে। জানতো মশাই, এই আলতু ফালতু কথা বলার সময়টা নয়, মনে রাখবেন এটা হচ্ছে ডিউটি আওয়ার্স। ও, ডিউটি আওয়াজ, তাই তো ওরা রসিয়ে রসিয়ে আমার মনের গল্প হয়েছে। এই মশাই, আপনি কার হুকুমের ঘরে ঢুকেছেন? জানেন এই ঘরের সাথে পাবলিকের কোনো রিলেশন নেই। যা বলতে নিয়ে গিয়ে যাচ্ছেন কেন? আবার কথা, যান বেরিয়ে যান, যান যান। লোক পাইনি, মেজাজটা একদম পচা খিচুড়ি করে দিল। ছাড় ওকে, চল তুই তোর চায়ের দোকানে চল। এই চল। চল। এবার ওই রুমালটা একটু রেখে দে। রুমাল কেন? আরে রুমাল অফিসে হাজির, মানে আমিও হাজির। ও তাই বল, তাহলে দাঁড়া আমি আমার টিফিন ক্যারিয়ারটা চেয়ারে রেখে যাই। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া। Yes, টিফিন ক্যারিয়ার ইজ আওয়ার ফিউচার ক্যারিয়ার। চল 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 চল। যার কাছে নিয়ে যাচ্ছে দেখবি একেবারে দ্বিতীয় মিছিয়ে উঠছে। দেখি এখানে পত্রিকার সাহেব পোশাক তুমি ধরতে পারবে জজ সাহেব আজকে আসবেন কিনা? নমস্কার। হ্যাঁ নমস্কার, আসুন। আচ্ছা, কথা জিজ্ঞাসা করার ছিল। আজ নয় স্যার। না না, না মানে জানি না, ডিকশনারিতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, না মানে আমি জানি না, ডিকশনারিতে পাবেন। জজ সাহেব যাতে বাঙালি ধর্মে সাংগঠনিক রাক্ষস বন আর বর্ণে কুচকুচে কালো হয়েছে। যা জিজ্ঞাসা করিনি আপনাকে। হ্যাঁ মশাই, দেখছেন এক সিরিয়াস জায়গায় এসে হাজির হয়েছে। তিনটে গুন্ডা মেয়েটার দিকে ছুরি উঁচিয়ে এগিয়ে আসছে। মেয়েটার জীবন মরণ সমস্যা বলে কথা, আর আপনি ঘ্যান ঘ্যান করে যাচ্ছেন। জজ সাহেব কি, জজ সাহেবকে, জজ সাহেব আমার বাবা হয়েছে। যান। আরে দাদা, আমি এখানে এসেছি কোর্টে কে মশাই পিকনিক করতে আসেন? খেলার নাম কিস্তি না হলে কেউ কে পথ মারা হয় না। জজ সাহেব না আসে তাহলে আমার কেসটা আরেকটু পিছিয়ে যায়। আমি বড় সমস্যা মানুষ বুঝতে। তা আমি কি করতে পারি? জজ সাহেবকে কি চান্দোলা করে নিয়ে আসতে হবে নাকি? বলি তিনটে গুন্ডা মেয়েটার দিকে এগিয়ে আসছে। মেয়েটার জীবন মরণ সমস্যা বলে কথা। উনি আসবেন কিনা আপনি জানতে চাইছেন? তা তো ভাই আমি বলতে পারবো না। শুধু উনি কেন, সকলে সব খবর শুধু একটা মানুষই বলতে পারে। আপনি জানতে চাইছেন? নিশ্চয়ই বলবো। আপনি একটা কাজ করুন, আপনি ওই একতলায় চলে যান। ওই বারান্দা থেকে চাতালে নামলেই সামনে একটা বড় বট গাছ আছে। হ্যাঁ চিনি চিনি চিনি, বাস ওইখানে গিয়ে দেখবেন বট গাছের তলায় একটা মাথায় পাগড়ি বেঁধে খাঁচার মধ্যে একটা টিয়া পাখি নিয়ে এক ভদ্রলোক বসে আছে। তাকে 5 টাকা দিলেই আপনার সব প্রশ্ন সে টিয়া পাখিকে জিজ্ঞাসা করে সব উত্তর গড় গড় করে দিয়ে দেবে। আপনি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বার করছেন। লোক পোষায় একটা অবলা নারী, তার পেছনে তিনটে গুন্ডা,
যে কোনো মুহূর্তে একটা বিস্মিত কেলেঙ্কারি হয়ে যেতে পারে। আর আপনি কি না, আরে কিন্তু এই দোষ চক্করে বসে এই অবলা নারী নিয়ে কাটাকাটি করা ঠিক হচ্ছে? কি বললেন? এরম I say get on. যাচ্ছেন বইয়ের মধ্যে তোমার অপরাধ নারী আর কোটের মধ্যে তুমি সারা নিষ্কর্মা ঠিক না। কি বললি? কি বললো সারা? আমার অফিসের সামনে আমার চেয়ারের সামনে দাঁড়িয়ে আমাকে গালাগালি তাও কিনা সারা? এই দাঁড়া সারা, দাঁড়া সারা। আপনি কি জজ সাহেবের, হ্যাঁ, ভদ্রভাবে কথা বলতে পারো না? অভদ্র কথা কি বললাম? এই মাত্র বললে, আবার বলে কি বললাম? শুধু জজ সাহেব বললে কেন? মহামান্য জজ সাহেব বলতে পারলে না? ও মহামান্য, মহামান্য, হ্যাঁ হ্যাঁ, এই মহামান্য। আপনি কি মহামান্য জজ সাহেবের মহামান্য? হ্যাঁ, জানি না, আমি জজ সাহেবের সরকার নেই। মহামান্য জজ সাহেব আপনি আসবেন, সময় হলে নিয়ে আসবেন। সময় তো অনেক দিন হয়ে গেছে, এখন তো 11টা বাজে, তো বসার সময়। আবার এই বাজে কথা, 11টার সময় কোর্ট বসার কথা নয়। জজ সাহেব এলে কোর্ট বসার কথা, যদি না আসেন কোর্ট বসবে না। না না, আরে শরীর টরীর খারাপ হয়, আরে উনি ডাক্তার দেখাবে। না না না, আমি বলছিলাম একটু শরীর খারাপ হয়ে উনি না আসেন। বেজর বেজর করবেন না তো, এখন আমাকে সব গোছগাছ করে রাখতে হবে। কিসের গোছগাছ করবেন, করে রাখবেন? সব সাহেবের রূপসটা তৈরি করে রাখতে হবে। উনি আবার কালো গাউন পরে, সেটাকে ছেড়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে। উনি আবার বিচারের সময় কালো ফ্রেমের চশমা পরে, সেটাকে মুছে ঠিক জায়গা মতো করে রাখতে হবে। কোথায় আছে? পাশের ঘরে। আপনি মাথা হয়, আপনি আচ্ছা লোক বসান। জজ সাহেবকে জজ সাহেবের মতন সাজতে হবে না। না, আমি বলছিলাম এই যদি আপনি ওগুলো করেন তাহলে আপনাকেও কি এই বাচ্চা লাগছে? একবার লুকিয়ে পড়েছিলাম, আসলে চেহারাটা তো আমার আর খারাপ না। চেহারার সঙ্গে এই মহামান্য বাদরের একটা দারুণ মিল আছে। কি বললে? সেই যে আড্ডানিকে চেপে ধরে ঘটনার কাছে জজসাহেবের ধরে চলে গেল। তারপর এই আদালতের 4 নম্বর ঘরে তারপর মনে করুন এইটাই সেই আদালতের 4 নম্বর ঘর। যেহেতু এখানকার সকল চরিত্র সবাইকে আপনারা দেখতে পাবেন, যেমন ধরুন আদালতের পেশকার বা জজ সাহেবের স্টেনো, তাদের আপনারা দেখতে পাবেন, কিন্তু ধরে নেবে তারা আছে এইদিকে। আর এইদিকে রটে গেছে এই 4 নম্বর আদালতে তাকে একজন জজ সাহেব এসেছে, জনরেল জজ। 4 নম্বর নিজেই করছে, আসামিকে জেরা করছে, তারপর বিচারের রায় লিখে দিচ্ছে, তারপর একদম কেস ডিসমিস করে দিচ্ছে। আসুন আমরা নতুন জজ সাহেবের বিচার ব্যবস্থাকে দেখতে থাকি। আমার বক্তব্য দেখে দিন। আসুন ম্যাডাম, আসো আসো আসো।
মিলর্ড, তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। তিনি তার স্বামীর সঙ্গে ডিভোর্স চান, মানে তার শারীরিক এবং মানসিক শান্তির জন্য এই ডিভোর্সের বড়ই প্রয়োজন। ব্যাস, এরপরের প্রশ্ন আমার। আপনি ওখানে বসে গল্পের বই পড়তে থাকেন। গল্পের বই? হ্যাঁ হ্যাঁ, গল্পের বই। শুধু মানে অনুষ্ঠানে মানে এইখানে গল্পের বই কোথায় পাবো? আর গল্পের বই না পান, আদালতে বসে কবিতা? অযথা কেন কথা বলাচ্ছেন? এইটা যদি লিখতে না পারে তাহলে এই বাপরে বসে পরীক্ষা করুন। বস বস। আচ্ছা, তুমি তোমার বাবার সঙ্গে একটু দোষ যাইছো কেন? তোমাকে আমি যদি না খেতে দিতে যায় না, আরেকটু বলিতে দেয় স্যার। তাহলে তোমার কি কোনো চাই না? না, সেই সাহস আর করবে না। আমি একসময় তারা কৃষি পিতা শুনে আমার বেশ ভালো জ্ঞান আছে। ওর স্বামী কিন্তু নাক ডাক। আপনার না ডাকে না? আমার না? হ্যাঁ হ্যাঁ, আপনার না। আপনার না টাকার আওয়াজ আমার না কিন্তু দিয়ে বেরোবে। না না না, আমি ডাকি, কিন্তু এরকম টেরিফিক সাউন্ড হয়। কি করে বুঝলেন যে আপনার না টাকার আওয়াজ? সবই নাক ডাকার আওয়াজ হচ্ছে। আসলে মিলনে নাক ডাকার ব্যাপারটি আমার স্ত্রী প্রদীপ কমপ্লেন করে। আপনার স্ত্রী সত্যি সত্যি প্রশংসা। এবার আপনি দোষ। কিন্তু আমি যখন উকিল, তার স্বামী নয়। আদালত আপনাকে ভিত্তিতে বসা yes, yes, Your Honor, yes. Yes, বাবা, সবে রাত ধরিয়া কালকের মতো হাই 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 করতে আমি স্যার। আনুকে তাহলে জানি কি করে যে তোমার স্বামী না স্বামীর মতো ডাকে? আপনার চোখে সবার রাত ফুল রাত আমি ঘুমাইতে পারি না। বলি ফুল নাইট আমার স্লিপলেস কাটাতে হয় স্যার। অম্বলের বেড়া, অম্বলের বেড়া। কেন অযথা কথা বলছেন? আমি বুঝতে পারি। আচ্ছা, থাকে রাতের মধ্যে আমরা একঘর। আমার ঘরে দুটো পাশে দুটো লেন্সের ফ্যাক্টরি আছে। 24 hours খুব অর্ডার কিনা, তাই দিন রাত কাজ হয়। আওয়াজ হয় না। অসুবিধা হইবি না কি করি বলুন? সস্তায় কত সুন্দর ঘর কোথায় পার, তাই মানিয়ে নিতে হয়। তাকে মানিয়ে নিতে পারতো না জানো? নাকি মানুষ হেসুরের থেকে সস্তা? আমি কিন্তু এই কথা প্রতিবাদ করছি। আমি আপনার প্রতিবাদকে বরবাদ করছি। বসে আমার হাজবেন্ড স্যার আমি বিয়ারের চারিদিকে প্যারাদিক থেকে মেয়েদের ছবি কাটিয়া কাটিয়া বিমানে সামনে রেখেছেন। যখনই দেখি তখনই ওই সব ছবি তুলে খুশিতে থাকি স্যার। তুমিও সিনেমা হিরোদের সাথে আদালতে সাক্ষী দেওয়ালে ওই দিকে আপনি হা করে বসেছেন। ওই পথ খেয়াল নিতে मुझे सर বিয়ের আগে ওটা ভুলতে নেই। তার গাইটা গাইয়া ডান্স করতো। এখনো এখনো ঘরের মধ্যে এমন ডান্স প্র্যাকটিস করে। এর মধ্যে আমার ছটা ডিনার সেট হাজির আছে স্যার। স্বামী যখন ডান্স করবে ক্যারাটে প্রয়োগ করে কয়েক একটা 4 মিনিটের ফার্স্ট এমনি যখন হয়ে যাবে এমনিতেই নাচ বন্ধ হয়ে যাবে।
এর জন্য বস পেয়েছি। যে স্যার রাখলে ইচ্ছা নয় সুমিয়ে যুদ্ধ করে আসলো মানা করিলেও শোনে না কিন্তু চটি করে সঙ্গে যাওয়া কি দরকার হয়? জলে ভিজিয়ে নিয়ে চলে তাহলে দেখে আমাদের খেলা এই খেলা হলো তাই চলে গেছে। মানে ভারতীয় আইনে আবার তুমি আমার কোনো অধিকার আছে সম্পর্কে করতে পুলিশের না বরাবর ইন্দ্রাণী আপনি খুশি রায় দিত সস্তায় থাকতে গেলে কেমন বেঞ্চি কারখানার আওয়াজ মানিয়ে নিতে হবে আর এছাড়া চাকের নাম দাদার আওয়াজ মানিয়ে নিতে হবে। আমি ঘরের মধ্যে নাচ প্র্যাকটিস করি তাহলে অধিকার আমি বিছানায় শো স্ত্রীরও চটি করে বিছানায় শোয়া ভূমিকা নেই বস গেছে ক্রিসমাস নেক্সট আপনি মনে করে আসুন হবে একটু সিট আসুন আসুন সাবধানে দাঁড়াবে না মানে আমার পক্ষে তিনি একজন বৃদ্ধা মহিলা তিনি কিন্তু রোগে ভুগছে ইদানিং আবার মানে হাঁপানি রোগ ইদানিং আবার সে হাঁপানির সঙ্গে হোপানি নামক এক মানে হোপানি থেকেই না মানে এই মামলার মানে আপনাকে খবরটা তুলে ধরি এই মামলার যে প্রতিবাদ আমারই মক্কেলের 10 দর ভাড়াটিয়ার 1 দর ভাড়াটিয়া তার কান্নার হাঁপানির চোটে আমার মক্কেলের হাঁপানির টান বেড়ে যায় আর হাঁপানির টানে হাঁপাতে হাঁপাতে তার পেশিতে টান ধরে আর পেশিতে টান ধরলে তার ওই হাতটা কাঁপতে হাতটা কাঁপতে শুরু করে ফলে ফলে ইওর অনার আমার মক্কেলকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিতে হয়েছে কেন ওই যে অতি কষ্টে ওই ভাতের সঙ্গে ডাল মারতে গেলে ডালের বাটটা থালা উঠে পড়ে যাচ্ছে কাঁপতে যদিও বা মুখের কাছে নিয়ে আসছে আবার থালায় ফেলে যদিও বা অতি কষ্টে মুখের গর্তের কাছে নিয়ে যাচ্ছে নাকের গর্তে ফেলেছে বুঝলেন ফলে অনেক অনার আমার মক্কেলকে অনাহারে দিন কাটাতে হচ্ছে আদালত হাতকাপুরিকে বন্ধ করতে পারে না এটা হচ্ছে হাসপাতালের কেস কোর্টের নয় মানে আমি বলতে চাই মিলর্ড ওই প্রতিবাদী ভাড়াটিয়া যদি গত 6 মাস যাব আমার মক্কেলকে ঠিকঠাক ভাড়াটা দিয়ে যেত তাহলে আমার মক্কেল কখনোই তাকে ওই রকম বিরক্ত করতো না এবং তা যদি না করতো তাহলে সে ওরকম বিশ্রী ভাবে ফুপিয়ে কাঁদতো না আর যদি প্রতিবাদী ভাড়াটিয়া এরকম না করতো তাহলে ওই ফুপিয়ে না কাটতো তাহলে হতো কি ওর মানে আর কাপুনি রোগটা ধরতো না আর কাপুনি যদি না হতো তাহলে তাহলে আপনাকে এক দাদা ফিসকে ভূতের কাছে শ্রাদ্ধ করতো না আপনার পরিবারের লোক পর্যন্ত নৌকার কোথায় হলো হেমো খারামের তলসা আমার তো বেশি ড্যাং ড্যাং করতে করতে সারাদিন চলে গেছে আমি এখন করে গত চন্দ্রে খাপের ফল ভোগ করছি আপনার বয়স কত হলো ওই আপনারা যাকে বয়স দিয়ে সিনি আর শিখেছিলেন আচ্ছা বেশ এবার মনে করি ঠিক সময় মতন সে সমাজ ধরে বন্ধ কেন আমার একমাত্র রোজগারের ছেলে উঠিত কারখানায় কাজ করতে করতে ও অ্যাক্সিডেন্টে মারা গেছে মারা গেছে তার সংসারে আছে কে আমার কি হতো আরও কেউ নেই টাকা মনটা লোকের বাড়ি ছিঁড়ে কাজ করে
আপনার 10টা কলেজে দল দিতে পারছেন না, শুনতে পাই দুবেলা দুটো পায় না। ভালো নয় সেকশন নাম্বার ধারায় কারণ বলছে যে আহা মানবীয়তা কি করছে সেটা বলতেন না, সেই নিয়ে কথা বলতে বসুন বসুন। এই বয়স থেকে আরামেরও প্রয়োজন আছে। তখনই কি মনে হয় না যে পাশে আপনার জামা কাপড়গুলো পাশে তুলে দিচ্ছে স্নানের জলটা আর এই স্নানের সময় বোতলে একবার কথা তো তোমাকে ভাবিনি কিছু। আপনি যদি এইভাবে থাকতে চায় থাকুন, আমার কোনো আপত্তি নেই। আপনি আমার নমস্কার। নমস্কার। Your case is dismissed on the total that judge. কিচ্ছু ভাববেন না, আমি উচ্চ কোর্টে অ্যাপিল করবো। উচ্চ কোর্টে আপিল করতে হয় আপনি করেন, আমি আর আপনাকে মারাচ্ছি না। আমার কথাটা শুনো, আমি উচ্চ কোর্টে Coba aku sama lu. Iya. Iya, gaduh. Mulai apa? একজন বলে চলে গেলে এখন আদালতে এই ফাঁকে বেশ কিছু দিলে ব্যবসায়ের থেকে আদালত থেকে আসুন আমরা দেখি ব্যবসায়ের বিচার ব্যবস্থা দেখতে পারি। গেল আমার এই হপ্তায় তুমি চলে গেল, তখন আমার বেশি থেকে জীবনে কোনোদিন কাঁদিনি রে ভাই, এমনকি আমার ওই প্রথমের মোহন কাঁদিনি, বরং রুমের ভিতরে অনেক অনেক কাঁদিয়ে ছেড়েছি। কিন্তু আজকে দেখে তো হাউ হাউ করে কাঁদছেন কেন? ফ্যান নয়, ডান হাত নয়, এমনকি গলাও নয়, আমাদের করে দিল। আপনি পুলিশের মধ্যে চলে গেল, তাহলে তার পুলিশ সত্য বলে কি কিছু রইল না, আপনার বার হতে কি হয়েছে? একটা নদীর কাছ থেকে বেশি নয় রে দাদা, মাত্র 2000 টাকা ঘুষ নিয়েছে। একটা ড্রাইভার একটা যান 500 টাকার নোট দিয়ে গেল। জানলো জানলো জানি না চুপ করে নোট হয়ে গেল। আজ ওই জজ সাহেব রায় দিলেন, এই যে হাতে কাপড় চড়িয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আপনি পুলিশের চাকরি করবো, ঘুষ নেব না, এটাই ভারতবর্ষের মতো সভ্য দেশে দাদা। না 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 না, পুলিশের উপরে এরকম অত্যাচার না সহ্য করা যায় না। সত্যি ওই জজটা না সকাল থেকে আমাকে ঘোল খাইয়ে যাচ্ছে, এমন এমন সমস্ত রায় দিচ্ছে না, আমার আবার
পুরনো পায়েসের পেট্রো কোথায় গেল? হ্যাঁ? কোথায় গেল? হ্যাঁ, খুবই 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 ডাকতে হবে। ওই জজটাকে মেরে তাড়াতে হবে। এছাড়া বাঁচার কোনো উপায় নেই। স্বনামধন্য সমাজ সেবিকা ম্যাডাম, কি ব্যাপার কি ব্যাপার? দেশের সেবা করতে পারলে আমার ঘুম ধরে গেল। আর সেই আমার মনে হলো সচ্ছল কারাদণ্ড। কে দিয়েছে কে দিয়েছে? ওই শালা জজ ম্যাডাম বন্ধ। এই আদালতে ছড়িয়ে দিল কোনটা মাছের গোবরও সত্যি বলি। আমি যেখানে দেশের লোকে নিন্দে নির্বাণ করেছে, আমাকেও নাকি সেইভাবে নির্বাণ করবে। তেল মানে আপনার শরীরে তেল মানে না 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 না, ওরা বলেছে পানিতে গরুর বদলে আমাকে জুটে দেবে। আমার রোজ 8 ঘন্টা করে পানি টানতে হবে। বলুন, এই আপনি জীবনে পানি ছাড়া আর টান্ডা ধরা ছাড়া আমি আর অন্য কোনো কাজ করেছি? তাই সে আমাকে এখানে সচ্ছল কারাদণ্ড, দেশের আইন কানুনগুলোকে রাতারাতি সব বদলে দিল। আইন পাল্টে নিলাম, আইন পাল্টাই আপনার অপরাধ। পাঁচ লক্ষ টাকা ঠিক কথা। নিশ্চয়ই তাকাবেন, নিশ্চয়ই। হ্যাঁ আশেপাশে যদি মোটা টাকা মানতে দিতাম, হাউস রেন্ট অ্যালাউন্সে থাকতো, সেটাই আলাদা। বোনাসও থাকতো, বোনাস আর ঘুষও থাকতো, ঘুষও থাকতো। তার বদলে মাঝে মাঝে একটা রেখে টাকা নিয়ে আসে। এটুকুনি টাকার অধিকার আমাদের। তা না করে ঘরের খেয়ে মনে মন টাকাতে যাবে না বলুন তো? একদম তাড়াতে যাবেন না। যতক্ষণ না পর্যন্ত 5 লক্ষ টাকা পাচ্ছেন, কেন তাড়াতে যাবেন? খবর দিন। আমরা সকল ভূতকে ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ। হ্যাঁ, ঐক্যবদ্ধ হয়ে জজের পশ্চাতে সব রাখতে না। হ্যাঁ, সত্যি সত্যি। তা না হলে বাঁচার পরেও পারবে না। এখন যাচ্ছি ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। জানেন তো ম্যাডাম, এতদিন ধরে ভূতগিরি করছি, কিন্তু ভূতের রাজা টাজাকে সেটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আচ্ছা, আসুন, সকাল থেকে বক্তৃতা দিতে না পেরে না আমার গলাটা কেমন খুশখুশ করছে। আসুন, ওরা কি বক্তৃতা দিই? বক্তৃতা হ্যাঁ, আপনি শুরু করুন, আমি আসি। আপনি শুরু করুন। আচ্ছা, ঠিক আছে। বন্ধুগণ, বন্ধুগণ, তৈরি হন, তৈরি হন। প্রত্যেকে এক বছর ছাড়া এসে পড়ছে বিদায় উৎপাদ। আর ভূতেদের রাজ্যে ভূতগুলোকে পড়ায় ফেলে উল্টে বাড়িতে ভাবছে। আর এই এখন এই বেটায় ভূতকে যদি ভূত লক্ষ্যকে তাড়ানো না যায়, তাহলে আমাদের ভূতগিরি সব লাটে উঠে যাবে। আমাদের পৃথিবীবেলা তো সব নাশ হয়ে যাবে। অতএব আমাদের সমস্ত ভূতকে ঐক্যবদ্ধ হয়ে ওই মানুষ তাড়ানোর লড়াই ছাটিয়ে লড়ে যেতে হবে। সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? কি হয়েছে? আমাদের করণীয় 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 ভূতের রাজা গায়ে হ্যাঁ? কি বলছে? হ্যাঁ? না, 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 না। আর কিছু না। বন্ধুগণ, সবাই মিলে বলুন। ভূতরাজ, কি হলো বলুন। না মানে বলবো কিন্তু মানে টেনে টেনে বললে না, সব ঝিমিয়ে পড়ছে, ঝিমিয়ে পড়ছে। তাহলে কিভাবে স্লোগান দেবো? ওই যে মানুষরা যেভাবে বলে তবলার তালে তালে, তবলার তালে তালে। আচ্ছা, তাহলে আপনি বলছিলেন ওই মানুষগুলো স্লোগান চুরি করে ওদেরই কানুন। একদম একদম। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আপনারা বলুন। আরো সবাই বলবো। ঠিক আছে। বলুন। বলুন। জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ভূতবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ মানুষবাদ, মুর্দাবাদ। মুর্দাবাদ মুর্দাবাদ ভূতবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ মানুষবাদ,
মুর্দাবাদ মুর্দাবাদ ভোজবাদ জিন্দাবাদ মহাশয় আমাদের সঙ্গে যে নেতা ছিল সে কোথায় চলে গেল? তাই তো এই হচ্ছে আমাদের দেশের নেতাদের যত রকমের এই দেখো আমাদের কাজে লাগিয়ে দিয়ে নিজেরা কেটে বললো ও কিন্তু এই স্লোগানটা চালিয়ে গেলে হয় না বলতে কিন্তু বেশ ভালোই লাগছিল ভালো তো লাগছিল রে ভাই কিন্তু অচল ডায়লগ আমার মনে থাকে ভাই আপনার নেই তো কি আছে আমার তো আছে ওই সাউথে আছে না ওই লোকেদের তো মিছিল স্লোগান দেখছি আর শুনছি ওর থেকে ঠিক একটা চালিয়ে নিতে পারবে তো হ্যাঁ আমি ধরছি আপনি শুরু ব্যাস ঠিক আছে আবার কি হলো তাহলে কি বলবো তোমাকে কিচ্ছু বলতে হবে না আমি বলছি তুমি আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দুনিয়ার ভূত এক হও এক হও এক হও 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 এখন লাগে আন্দোলনকালীন মামলায় ব্যবসায়ী বিচার চলছে আসুন আমরা দেখি তারপর কি দেখে মনে হচ্ছে এই মাত্র মন্দির থেকে উঠে আসছে রঙের পুজো সেরে আসছে হুজুর সেরে এসছেন বলতে মনে হচ্ছে না তবে পুজো পুজো সেরে আপনি কিন্তু আমার মঞ্চেরকে অপমানজনক কথাবার্তা বলছেন আপনার এই দামি আংটি হচ্ছে আপনার অবস্থা ভালো ঠিক লাগছে আচ্ছা আপনি কাজ করেন আমি রাত্রি বাবা গণেশ আমার লক্ষ্মী পুজো করি হুজুর আর কি করে ব্যবসায় কাগজপত্র সাইন করি হুজুর এই কাপড়ের মিল আর একটা আছে হুজুর যে বলেন হুজুর শ্রমিক দিচ্ছেন না কেন হুজুর আমার তো সে হাত কাটিনি ও নিজের কাপড় নদীতে মেশিনে হাত তুলে দিয়েছিল তাই ওর হাত কেটে গেছে তাহলে আমার নিজের মেশিন খারাপ নয় হুজুর আমি বলেছি তো জমিদার মালিক মানে নিলের সমস্ত টাকা নিয়ে দিয়েছে কিন্তু ওনাকে আপনি নিজের বাড়ি সব খরচা করেছি আজ পর্যন্ত আমি 70 লক্ষ টাকা ওই মূলের মিশনে ছেড়ে দিয়েছি হুজুর এর পর্যন্ত বদলেন আপনি আপনার করেছেন 80 লক্ষ টাকা হুজুর না 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 আমি সে তুলনার জন্য করি না সের মধ্যে কি করে বলি হুজুর আমি আমার অন্য সাথী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন এ পর্যন্ত আজ 5টা মন্দির করে দিয়েছি আর খাওয়ার আগেই বলেছি হাত আমার বসে কাটিনি নিজের তো সেই কেটে গেছে সেই জন্য আমি আপনি বলতে চাইছেন যে পরীক্ষা ছিল আপনার তো সেই পরীক্ষা
কাপড় আর কম্বল। না 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 হুজুর, এ আমার গুরুদেবের আদেশ, গুরুদেবের আদেশ সঙ্গে শুনছি কি করে এই নিত্যদিন ঠাকুরের পূজা হচ্ছে না করেন হুজুর। আমরা কয়েকজন ভক্ত মিলে ওনার জন্য একটা এয়ার কন্ডিশন তৈরি করে না শুনেছি। এয়ার কন্ডিশন করতে আমরা কত খরচা করলো ফার্নিচার সব মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকার মতো হুজুর। হারা করবে এয়ার কন্ডিশন করে আছে 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 হুজুর 90 জন 30 জন করে এক একটা শিফটে কাজ করে হুজুর। আপনি কিন্তু আবার আবার আমার মক্কেলকে অপমানজনক কথাবার্তা বলছেন। আপনি কি আমার গুরুদেবের কিছু বললেন তাহলে আমি কিন্তু আপনার নামে মানহানির কেস ঠুকে দেবো। পরে পরে করবেন আপনি কাজে প্রতিবাদের আমলহানির মামলাটা হবে। এবার কিন্তু আমি কিছু বলবোই বলবো। ওটা হয়েছে কোথায় এই আপনি বারে বারে অনুষ্ঠান মানে আপনি কিন্তু তখন থেকে আইনের ধার দিয়ে না গিয়ে নিজের খেয়াল খুশি মতো আপনি বাইরে থেকে পায়চারি করে আসতেন। চুপ করে বসুন আর নালে বাড়িতে পাইছেন বসুন। এবার বলুন হবে সে কি করে হলো হুজুর? মেশিন মজুর না হয় মেশিন চালাবে কে? আর মেশিন যদি না চলে উৎপাদন হবে কি করে? উৎপাদন যদি না মুনাফা হবে না। তাই দাঁড়াচ্ছে যে মুনাফা এবং এর জন্য লাভ হবে না। দরকার কি মাংস ভাতেরও প্রয়োজন আছে মেশিনের। একদম ঠিক কথা হুজুর। ওই ভারতীয় আইনে সেকশন নাম্বার অমুক ধারায় মিল মালিকের আসল পরিচয় হলো মালিকের আসল পরিচয় আমরা পেয়ে গেছি। আপনি আপাতত বসতে রায় লিখুন 14 লাখ টাকা পাঠিয়ে 380 লাখ টাকা মাফা করছে যে এখন নিয়ে শীর্ষকে সমস্ত আসল টাকা তুলে নিচ্ছে। অতএব টাকা যখন শোধ তখন ওর আর মিলের মাটি আনা থাকতে পারে। আজ থেকে মিলের মালিক তারাই যারা হাতে মেহনত বেতন হিসেবে এই মিল চালাচ্ছে। এই মিল মালিক আজ টাকা কিছুই করে। আদালত রায় দিচ্ছে আজীবন পেনশন পেয়ে যাবে। কোনো কাজ করে না, রাষ্ট্রের কাছে কোনো দাম নেই। আদালত সেও রায় দিচ্ছে যে তার দুটো হাতই কেটে নেওয়া আজ তোকে তোর মোবাইল শুধু তেল যদি আমি না বার করেছি আমি কি বলছি না ফাঁসি আস্তে আস্তে সবকিছু একসাথে করবেন কথা বলছে কথা বলে কোথায় বুঝছি চলো কোথায় কোথায় ব্যবসায়ী যা আছে না আজকে
তা কিছু ফতোয়া দিয়ে ছাড়বে। ঠিক বলেছো। তো সবাই ধরো কোথায় আর উঠিয়ে কোথায়? এই তো আমি তো এসে গেছি। শোনো শোনো শোনো, তুমি সামনে এসো। একটা কথা হলো আজকে রূপনাথে বিচার হবে, নিশ্চয়ই হবে বিচার। আর আজকে ওরা একটা সবাই মিলে এস্ত করতেই হবে। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। শালা বসে কিনা অনেক জ্বালিয়েছে আমাদের সবাই। হ্যাঁ চলুন 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 আমরা যাই। হ্যাঁ চলুন বিচার করতেই হবে, করতেই হবে। রূপনাথের বিচার হবে, আপনারা দেখতে থাকুন। আর চুপ করুন, চুপ করুন, চুপ করুন, এবার আমার বিচার হবে। আচ্ছা লোকপতি বাবু, জজ সাহেব কি? হ্যাঁ ভূতনাথ, ইনি জজ সাহেব আর ইনি তোমার বিচার করবেন। চমৎকার, তিনি আসামি, তিনি জজ সাহেব। এটা কি ধরনের সংবিধান? ভৌতিক সংবিধান, ভৌতিক সংবিধান। আর উকিলকে আমরা সবাই উকিলের সবাইকে আমরা। আচ্ছা, আমি কিন্তু এই জজ সাহেবকে চিনতে পেরে গেছি। আরে এই তো সেই মানুষটা, হ্যাঁ, যার গাড়িটাকে আমি ওভারটেক করেছিলাম, তারপরে আমাদের এগোতে দিনই এবার সালা দেয় ওকে ওভারটেক করে আমি কোথায় চলে যায়। আচ্ছা, এই জজ সাহেব কি আমার গাড়ি দিতে পারে? এটা ভৌতিক সংবিধান, জজ সাহেব সব কিছু করতে পারে। তারপরে এটা হলো অশরীরী আইন। এখানে সব কিছু লেখা থাকলেও কিছু দেখতে পাওয়া যায় না। তবে যখন তাকে দেখানো চাই না, হাড়ে হাড়ে টের পাওয়া যায়। বড় ভালো লাগলো। তাহলে আমার বিচার শুরু করো। এই রাক্ষস ফক্ষস আর এই আসামি জজ সাহেব। এবার বল, এবার বল তুই কোন আক্কেলে জজের পোশাক পরে জজের চেয়ারে বসেছিস? কোন আক্কেলে? এই কথাটা হলো কি, হুজুরদের সুশাসনে শীতে হয়ে বসবার কোনো উপায় ছিল তো। বাপের মা, আরে না 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 না, ও মরে গেছে, চলবে কি করে? আর তাছাড়া উকিরা হচ্ছে আমাদের আজ মরা করে রাখতে হবে। আজ মরা, আর ওরা যত বেশি আজ মরা হয়ে থাকবে তত বেশি আমরাও পাখা দেশের সেবা নিতে যাবো। সমাজকে ধ্বংস করে দিয়ে তোমরা কখনো সাচ্ছ সমাজ সেবী, আর এই বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে আসামি সাচ্ছেন বিচার। তো সমস্ত বাজি কথা থাক, বাজি কথা থাক, আগে কোন আক্কেলে ওই জজের চেয়ারে জজের পোশাক পরে বসেছিস? বল। কথাটা হলো কি, আজকের মানুষের জীবন ভীষণ জোরে চলছে কিনা। আর যেমন আমি ট্যাক্সি চালাই, আর এই তোমাদের আইন একটা ছ্যাঁকড়া গাড়ির মতন পেছনে পেছনে হাঁটছে। মানুষের জীবনের সঙ্গে পাল্লা দিতে না পেরে তোমাদের আইন ওই পেছনে। এই তোর বাপের কি শালা? না না, ওর বাপের কিচ্ছু নয়, কিন্তু আমাদের আইনের ঠান্ডা দুটোতে অনেক দিনই সব জমি জমা সর্বস্ব হারিয়ে সব শুনতে চলে গেছে। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তোমাদের এই আইনের গানটা আমি চালিয়ে দেখলাম। তো দেখে কি বুঝলে? গাড়ি থেকে চালিয়ে কি বুঝলে? বুঝলাম চালানো যায়, এই গাড়িটাকে চড়েই ছুটতে পারে। সেই জন্য আইনের স্টিয়ারিংটাকে শক্ত করে ধরে অ্যাক্সিলারেটরে যেই না চাপ দিলাম, ওই যে দুষ্কর লোকটা গাড়ি প্রচন্ড বেগের সামনে আবার মুখ বন্ধ হয়ে পড়লো। চুপ করো, চুপ করো। আর এই বাকি সর্বস্ব কথার বিনিময়ে এই যে কালো কোট করা লোকেরা যারা হ্যাঁ না আর না যে হ্যাঁ করার জন্য প্রতিনিয়ত নরক দৃষ্টিতে মধ্যের ধরার আশায় বসে থাকে, গাড়িতে প্রচন্ড বেগ তুলে ওনাদের আত্মার অনেকখানি খাঁচা ছাড়া করে দিলাম। ও জায়গায় ঢিল পড়লে মৌমাছিরা যেরকম রেগে যায়, এই লোকটা সেভাবে খেপে উঠেছে। আমাদের এতদিনে নিরুপদ্রব জীবনযাত্রা
মানে হচ্ছে মার হয়ে যাবে। এক যে ছিল বিপ্লব, সবাই করে আপন ভাব, যেটা ছেড়ে পেটের ভাত আর হঠাৎ খেতে জলের বেশে এই সুদগুলোকে করলো ভাব। ওরে বাবা, তাই করবো কি উপায়? উঠতে উঠতে খেতে কাঁচা বড় দাম। বলা তারা রে, আসছে ছুটে শালা রে, চালা রে, চালা রে, চালা রে, চালা রে, পালা, পালা, পালা রে। আমরা নাটকটা করতে পারতাম না। আমাদের অতি প্রিয় শ্রী অঞ্জন মুখোপাধ্যায়। আমাদের আজকের এই নাটকের মেকআপ যিনি করেছেন বিখ্যাত শিল্পী শ্রী অনুপ ঘোষ, এনএসডি। আজকের এই অনুষ্ঠানের লাইট এবং সাউন্ডে ছিল আমাদের পার্থদা আর অরিত্র রিমো। এবারে কড়া কুসুমদের সঙ্গে পরিচয় করে দিয়ে আমি ইন্দ্র চৌধুরী, আমি বিজয়রাজ চক্রবর্তী, আমি সুব্রত, রাকুলদেব ঘোষ চৌধুরী। নজক জয়ন্তী সঙ্গীতে বলা জ্যোতির্ময়, অলকানন্দ গঙ্গোপাধ্যায়, আমি নির্মলেন্দু বিশ্বাস, সুভাষিস দে, আমি সন্দীপ ভট্টাচার্য। ধন্যবাদ আমাদের নাটক দেখার জন্য। থ্যাংক ইউ।